এবার আমরা করবো কি, ফ্রিকশন বেসিক্যালি আরো দুভাবে ভাগ করা যায়। যেমন হচ্ছে এক ধরনের ফ্রিকশন হচ্ছে রোলিং ফ্রিকশন, আরেকটা হচ্ছে কি স্লাইডিং। ঠিক আছে, বেসিক্যালি কি রোলিং ফ্রিকশন কি জিনিস? রোলিং ফ্রিকশন হচ্ছে আজকে কোনো একটা বস্তু রয়েছে, এই একটা বস্তু রয়েছে, সেটা কি করছে, রোল করছে, মানে এরকম ঘুরতে 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 যাচ্ছে। ঠিক আছে, কারণ উপর থেকে কোনো বস্তুকে ফেলে দিলে সেটা ঘুরতে 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 যাচ্ছে, এটাকে বলে রোলিং ফ্রিকশন। তাতে কি হয়, এই যে কন্ট্যাক্ট এরিয়া আছে, মানে প্রথমে দেখা গেল কন্ট্যাক্ট এরিয়া এ ছিল, এটা যদি আমার বি থাকে, কিছুক্ষণ পরে কি হবে, ওটা নিচের পয়েন্টটা বি হয়ে যাবে, এখানে এ চলে যাবে, কারণ এটা ঘুরছে, মুভ হবে, তাই না? আর স্লাইডিং ফ্রিকশন হচ্ছে স্লাইড করছে, মানে যদি আমার কন্ট্যাক্ট এরিয়াটা এই থাকে, তাহলেও কিছুক্ষণ পরে কন্ট্যাক্ট এরিয়া এই থাকে, মানে অন্য জায়গায় হবে না। এটা কীভাবে হয়, যে আজকে কোনো কিছুকে, যেমন কি বলছি যে ব্রেক কষে দেওয়া হয়েছে, কোনো জায়গাতে ব্রেক কষে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও না এরকম ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে যাচ্ছে, মানে হচ্ছে কি বলবো, যে এটা হচ্ছে উপর থেকে কোনো বস্তু এরকম গড়াতে 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 গড়াতে, যেভাবে সাইকেলের চাকা এরকম গড়াতে গড়াতে ঘুরছে, এক্ষেত্রে ব্রেক কষা হয়ে গেছে। বাট তা সত্ত্বেও যে স্লোপটা এমন রয়েছে যে কোনো একটা স্লোপ দিয়ে পড়ছে, সেই স্লোপ ওয়াইজও বেড়ে যাচ্ছে, মানে এরকমভাবে যাচ্ছে, এরকমভাবে চলে যাচ্ছে। আর না হলে রোলিং ফ্রিকশনে কি এরকমভাবে ঘুরতে 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 যাচ্ছে, আর এটা কি এরকমভাবে চলে যাচ্ছে। ঠিক আছে, স্লাইডিং ফ্রিকশনে কি হয়, পয়েন্ট অফ কন্ট্যাক্টটা চেঞ্জ হয় না, যে পয়েন্টে কন্ট্যাক্ট হয় সেই পয়েন্টে হয়, চেঞ্জ হয় না, সেটা হচ্ছে স্লাইডিং, কিন্তু স্লাইড করছে। আর রোলিং ফ্রিকশনে হচ্ছে রোল করছে। যেমন কি স্লিপে যখন আমরা চড়ি, তো আমাদের যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট স্লিপের সঙ্গে সেটা চেঞ্জ হয় না, আমরা এমন না যে ডিগবাজি খাই, আমরা কি একটা কন্ট্যাক্টে, মানে যে কন্ট্যাক্টটা ছিল যেভাবে বসে রয়েছে সেইভাবেই আমরা না, সেটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন, মানে তখন যে ফ্রিকশনটা কাজ করবে সেটাকে স্লাইডিং ফ্রিকশন। আর যদি কেউ ডিগবাজি খেতে খেতে করে তাহলে সেটাকে রোলিং ফ্রিকশন বলবো। বেসিক্যালি এটা চাকার ক্ষেত্রে হবে, কোনো অবজেক্ট, গোল অবজেক্ট আছে তার ক্ষেত্রে হয়। আর এটা হচ্ছে যখন ফিক্সড হয়ে যায় তাকে। এরপরে আমাদের কি শিখতে হবে, সেটা হচ্ছে ফ্রিকশনের প্রয়োজনীয়তা কী আছে, মানে বেনিফিট কী আছে আর কি ডিসঅ্যাডভান্টেজ আছে। বলছে ফ্রিকশনের ডিসঅ্যাডভান্টেজগুলো আগে বলি। ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে যে আমি যতটা গতি প্রয়োগ করছি বা যতটা বল আমি প্রয়োগ করছি তার চেয়ে কিছুটা কম পাচ্ছি। কারণ কি, আজকে আমি দেখা যাচ্ছে দৌড়ানোর জন্য যতটা বল প্রয়োগ করছি তাতে আমার গতি হওয়া উচিত ছিল তাহলে 20 মিটার পার সেকেন্ড, কিন্তু আমি যে সার্ফেসের উপর দিয়ে যাচ্ছি সেখানে কি একটা ফ্রিকশন আছে, তার জন্য গতিটা কমে যাচ্ছে। এই হচ্ছে কথা। এখন একটা সিম্পল আরও বলতে বলছে, আমি যদি নর্মালি রাস্তা দিয়ে দৌড়াই, নর্মাল প্লেন রাস্তা, ভালো রাস্তা রয়েছে, সেক্ষেত্রে আমার গতিবেগ যা হবে, যদি কাদা রাস্তা দিয়ে যাই তাহলে আমার গতিবেগ আরও কমে যাবে, তাই না? কারণটা কি, কাদাতে ফ্রিকশন আরও বেড়ে গেছে, তার জন্য এটা হয়। আবার তেমনি ফ্রিকশন যদি কমতে আরম্ভ করে, আরও উল্টো ভালোভাবে বোঝা যায় যে আমরা নর্মালি ধরো গাড়ি চালাচ্ছি, সাইকেল চালাচ্ছি, কেউ বাইক চালাচ্ছি, কেউ চার চাকা চালাচ্ছি, যা ইচ্ছা চালাচ্ছি, আমরা নর্মাল দিনে রাস্তা দিয়ে যতটা হয়, কি হয়, যখন রাস্তার উপর বালি থাকে বা ভেজা রাস্তা হয়, মানে হচ্ছে বৃষ্টি হলো, তারপরে কি হয়, সহজে ব্রেক ধরতে চায়, তাই না? কারণ যে টায়ার এবং মানে আমাদের যে পিচের রাস্তা হয় তার সঙ্গে যে ঘর্ষণ গুণাঙ্কটা ছিল, যে ঘর্ষণ কাজ করছিল, সেটা নর্মাল অবস্থায় যা কাজ করে, যদি উপরে বালি থাকে কি হয়, স্কিড খেয়ে যায়, বালিতে স্কিড খেয়ে যায়। বর্ষা হলে কি হয়, উপরে একটা জলের আস্তরণ জমে যায়, আরও তাড়াতাড়ি স্কিড খায়, কারণ কি ঘর্ষণ গুণাঙ্ক কমে গেছে। ঘর্ষণটার প্রয়োজন ছিল কি, বাধার জন্য, মানে ঘর্ষণের ডিসঅ্যাডভান্টেজের তুলনায় অ্যাডভান্টেজ হিউজ। এর বললো এটা কী ধরনের কথা, কারণ হচ্ছে যদি ঘর্ষণ না থাকতো আমরা ব্রেক কষতাম কী করে, চলতে তো আরম্ভ করে দিলাম, থামবো কী করে, কারণ থামানোর জন্য কেউ নেই, ব্রেক কষলাম, ব্রেকটা কাজ করে কী করে, অ্যাকচুয়ালি ওই টায়ার এবং মানে যদি আমি গাড়ি ধরি, টায়ার এবং রাস্তার মধ্যে ঘর্ষণ আছে, তার জন্য স্পিডটা কমতে লাগে। ঠিক আছে, এটা ঘর্ষণের জন্য। তাছাড়াও কী হয়, যদি আজকে ভালো করে দেখা যায়, যদি আমাদের ফ্লোরে এখানে যদি আমি কিছুটা তেল ফেলে দিই বা শ্যাম্পু ফেলে দিই বা কলার যে চোখলা থাকে ওগুলো ফেলে দিই, চিৎপাত হয়ে উল্টে পড়বে, তাই না? কারণ যে এই সমস্ত জিনিসগুলো ঘর্ষণ কমাতে সাহায্য করে। কিন্তু আমাদের নর্মালি গতিটাকে কী করবো, যদি আমি চলতে সাহায্য করি, হঠাৎ করে উল্টে পড়বো। বরফের উপর দিয়ে কী করতে হয়, ছোটো ছোটো পদক্ষেপ ফেলতে হয়, কারণ বরফে যদি আমি বেশি পদক্ষেপ ফেলে দিই, মানে যদি দৌড়ানোর চেষ্টা করি বরফের উপর দিয়ে, আর যারা আমাদের ঘুরতে গেছে এবং বরফে গেছে তারা ভালো করে বুঝবে যে চিৎপাত হয়ে পড়া কাজ উল্টো পড়বে, এটা হচ্ছে ফ্রিকশন কম হওয়ার জন্য। বা ফ্রিকশন থাকার জন্য যেমন কি আমরা চলতেও পারি, ফ্রিকশন না থাকলে চলতে পারতাম। পয়সার কথা, যেখানে আমি হাঁটছি সেই জায়গায় যদি প্রচুর পরিমাণ তেল ফেলে দিই বা যদি শ্যাম্পু ফেলে দিই, হাঁটতেই পারবে না, কেউ দাঁড়াতেই পারবে না উঠে। কেউ চাইলে বাড়িতে প্র্যাকটিক্যালি করে দেখতে পারে, যে যেখানে মানে রুমের মধ্যে বা বাথরুমের মধ্যে প্রচুর পরিমাণে শ্যাম্পু ফেলে দিয়ে দাঁড়ানোর চেষ্টা, তবে না ট্রাই করাই ভালো, কারণ পা হাত পা ভেঙে গেলে কর্তৃপক্ষ দায়ী। ওকে, তো জিনিসটা হলো ফ্রিকশন আমাদের অ্যাডভান্টেজ দিচ্ছে, চলতে সাহায্য করছে বা কোনো গতিকে থামাতে সাহায্য করছে। বা এই যে লিখছি, আমি যে বোর্ডে লিখছি, ফ্রিকশন আছে বলে লিখতে পারছি, না থাকলে লিখতে পারতাম না। কীরকম, যদি অয়েলি যে পেপারগুলো হয় না, অয়েলি পেপার, তার উপর দিয়ে লেখা যায়,
কারণ তেল তেলে যে ব্যাপার আছে, ওর উপর ফ্রিকশন এতটাই কম আছে যে কালির উপর দাঁড়াই না, বেরিয়ে যায়। তাহলে কি ফ্রিকশন আছে বলে লিখতে পারছি, ফ্রিকশন আছে বলে কোনো কিছুকে আমরা গ্রিপ করতে পারছি, নাহলে গ্রিপ হতো না। ভালো করে মাছকেও ধরে থাকে, মাছ মাছ বিশেষ করে কিছু মাছ আছে যা ধরা সম্ভব হয় না, কি এত স্লিপারি সার্ফেস আছে ধরাই যায় না। তো বেসিক্যালি স্লিপারি সার্ফেস মানে কি ফ্রিকশন মানে কম, নেই এমন না, কম আছে, খুবই কম আছে, তো সেটাকে গ্রিপ করা যায় না। ফ্রিকশন থাকলে অনেক অ্যাডভান্টেজ আছে, এগুলি আছে। ফ্রিকশনের কি সুবিধা কি অসুবিধা? অসুবিধা খুবই কম, সুবিধাই সুবিধা, ঠিক আছে। আজ আমরা করবো হচ্ছে নততলে থাকা কোনো বস্তু ত্বরণ কি করে নির্ণয় করে, মানে কোনো বস্তু যদি নততলে থাকে তার ত্বরণ কি করে নির্ণয় করবো সেটা আমরা একটু দেখব। প্রথমে একটা নততল আঁকি, থিটা কোণ দিলাম। এখানে একটা বস্তু আছে এম ভরের বস্তু আছে, তাহলে তার ওজন হচ্ছে mg, আর তার mg সবসময় কিরকমভাবে থাকবে, যে তলে রয়েছে সেই তলের সঙ্গে কোনোদিনও লম্ব না, পৃথিবীর সঙ্গে লম্বভাবে থাকবে, আগেই বলা হয়েছিল এইখানে। আর প্রতিক্রিয়া বলটা কি থাকবে, লম্ব বলটা যেটা থাকবে সেটা হচ্ছে যে তলে আছে তার সঙ্গে লম্ব, তাই না? এবার সিমিলারলি আমরা করতে আরম্ভ করলাম যে এখানে টানলাম, এটা থিটা হলে এটা হচ্ছে mg cos থিটা, এটা হচ্ছে mg sin থিটা, এদিকে ফ্রিকশন কাজ করে, তাহলে এই হচ্ছে কথা। তা এবার কি হচ্ছে, বস্তুটা পড়ে আছে, মানে আমরা কি বিরাম কোণে কি দেখেছি, বিরাম কোণে দেখেছি বস্তুটা স্থির রয়েছে, তার জন্য বলেছিলাম f = mg sin থিটা। কিন্তু আমরা করছি কি, বস্তুটা তার সত্ত্বেও পড়ছে, মানে নর্মাল থেকে উপর থেকে গেছে, যেমন স্লিপ। আজকে স্লিপে আমরা অনেকেই চলেছি, তো স্লিপে রাখলে কি হচ্ছে, আমরা নিচের দিকে যাচ্ছি, মানে স্লিপে তো ঘর্ষণ তো কাজ করছে না, ঘর্ষণ কাজ করছে, আমরা কিছু উপর থেকে নিচে পড়ছি। এবার ঘর্ষণটা বিভিন্ন রকম করা যায়, ঘর্ষণ বাড়িয়ে দেওয়া যেতে পারে, কারণ স্লিপের ঘর্ষণ যা থাকে, যারা যারা অন্তত ওয়াটার পার্কে গেছে, কোনো ওয়াটার পার্ক, সেটা অ্যাকোয়াটিক হতে পারে বা নিকো পার্কের ওয়াটার পার্কেও একটা স্লিপ আছে, সেই সমস্ত স্লিপে কী করে, উপর থেকে জল দেওয়া হয়, ফলে কি ঘর্ষণটা কমে যায়, মানে আমরা অনেক স্মুথলি নামতে পারি। আর স্লিপের ক্ষেত্রে একটু ঘর্ষণটা বেশি থাকে, এই হচ্ছে কথা, কারণ অতটাও স্মুথলি আমরা নামি। কিন্তু তা সত্ত্বেও কী হয়, আমাদেরকে বাধা দেয় কি, ঘর্ষণ বাধা দেয়। বলছে ধরো এরকম একটা কন্ডিশন রয়েছে যে তুমি mg sin থিটাতে নামা উচিত, ঘর্ষণ তোমাকে f তোমাকে আটকে দেবে, বাট তা সত্ত্বেও তুমি নিচেই নামছো, তাহলে কি হওয়া উচিত, আমার mg sin থিটা ভ্যালুটা বড় হওয়া উচিত, মানে হওয়া উচিত mg sin থিটা মাইনাস f। কেন মাইনাস f? বলছে mg sin থিটাতে নামা উচিত ছিল, বাট আমাকে আটকে রেখেছে কি, ঘর্ষণ আটকাচ্ছে, তার জন্য f ইকুয়াল টু কি হওয়া উচিত, m এ, কারণ বলের বিয়োগফলটাই তো আমার লব্ধি বল হওয়া উচিত m এ। তো আমরা কি লিখতে পারি, mg sin থিটা মাইনাস মিউ n ইকুয়াল টু m এ, তাহলে f ইকুয়াল টু মিউ n আমরা জানি, mg sin থিটা মাইনাস মিউ mg cos থিটা ইকুয়াল টু m এ। কিরকম জিনিস, n মানে কি, n মানে হচ্ছে mg cos থিটা, আর এখানে f মানে কি, f মানে হচ্ছে মিউ, পাশে আমরা লিখে দেব। m সব জায়গায় কমনলি কেটে দেওয়া যায়, তাহলে a ইকুয়াল টু হয়ে যায় g ব্র্যাকেট দিয়ে sin থিটা মাইনাস মিউ cos থিটা। এটা হচ্ছে নততলে থাকা কোনো বস্তুর ত্বরণ। এবার কখনো যদি বলে নততলে কোনো ফ্রিকশন নেই, মানে হচ্ছে ঘর্ষণ নেই, তাহলে কি লিখবো, মিউর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে কি আসছে a ইকুয়াল টু g sin থিটা আসছে। এটা কখন হচ্ছে, যখন কোনো ঘর্ষণ নেই, যেহেতু খুবই স্মুথ সারফেস হয়ে যায়, মানে স্মুথ বলতে এমন সারফেস যেখানে ঘর্ষণ নেই, তাহলে তার ভ্যালু কত হচ্ছে, g sin থিটা, ঘর্ষণ থাকলে হচ্ছে a g দিয়ে sin থিটা মাইনাস মিউ cos থিটা। এটা হচ্ছে নততলে থাকা কোনো বস্তু যদি নিচে নামতে লাগে তাহলে তার ত্বরণ কত হবে। এবার হঠাৎ করে কেউ বললো না আমি না মানে বস্তুটাকে নামতে দেবো, নামতে চাইছি বাট নামতে দেবো না, আমি কি করবো, ওর উপরে একটা বল প্রয়োগ করে ওকে চুপচাপ দাঁড় করিয়ে রেখে দেবো। এমন হতে পারতো বল প্রয়োগ করে উপরের দিকেও টেনে উঠাতে পারবো, যেটা ইচ্ছা করতে হবে। কিন্তু আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই ফর্মুলাটা, এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এবার আমরা দেখি যে ওকে যদি আমি না নামতে দিতাম, মানে ওখানে যদি স্থির করে দিতাম, তাহলে কি হবে সেটা একটু দেখা যাক। বলছে তুমি একটা বল প্রয়োগ করো, এবার বলটাকে আমরা সোজা প্রয়োগ না করে আমরা বলটাকে একটা নির্দিষ্ট কোণে প্রয়োগ করি। ইন জেনারেল কেসের জন্য এফটাকে প্রয়োগ করেছি, কি হবে বললাম, এটার সঙ্গে ফাই কোণে প্রয়োগ করেছি, ফাই কোণে প্রয়োগ করেছি, মানে নর্মালের সঙ্গে বলটাকে ফাই কোণে প্রয়োগ করেছি, এবং এই বলটা প্রয়োগ করার ফলে একে স্থির রেখেছি। আমাকে কোশ্চেন দিচ্ছে, বলে যে তুমি অ্যাকচুয়ালি কত বল প্রয়োগ করেছিলে যার জন্য স্থির রয়েছে, ওকে, কত বল প্রয়োগ করেছি তার জন্য স্থির রয়েছে। তাহলে কথা, বলের দুটো উপাংশ নিলাম, এর পাশে উপাংশ মানে এখানে হলো এটা হচ্ছে f sin ফাই, আর এদিকে হচ্ছে f cos ফাই, মানে f যেহেতু আছে দুটো উপাংশ হবে f sin ফাই f cos ফাই। এবার কে কার সঙ্গে ব্যালেন্স হচ্ছে একটু দেখা যাক। যদি আমি
ওয়াই অক্ষের গতি বিচার করি তাহলে কত হবে n প্লাস f cos phi ইকুয়াল টু হচ্ছে mg cos theta। কারণ কি বস্তুটা না নিচে দিয়ে যাচ্ছে না উপরে উঠছে, এটা হচ্ছে না। এটা হচ্ছে আমার 1 নং ইকুয়েশন, সেটা ফাঁকা রাখলাম। আর এই x অক্ষের গতি বিচার করলে কি হচ্ছে স্মল f প্লাস f sin phi ইকুয়াল টু কত হচ্ছে mg sin। কারণ ডান দিকে আমার রয়েছে স্মল f রয়েছে ফ্রিকশনও কাজ করছে, আবার f sin phi ও কাজ করছে, ইকুয়াল টু হচ্ছে নিচের দিকে রয়েছে mg sin থিটা। কারণ কি বস্তুটা না নিচে হচ্ছে না উপরে রয়েছে, তুমি বলটা প্রয়োগ করে বস্তুটাকে জাস্ট স্থির রাখার চেষ্টা করছো। ভালো কথা, তাই হয়। তাহলে এবার দেখা যাক কি হচ্ছে। আমাদের n ইকুয়াল টু কি, n ইকুয়াল টু লেখা যায় মিউ সরি n না f ইকুয়াল টু লেখা যায় মিউ n প্লাস f sin phi ইকুয়াল টু mg sin n। দেখা যায় এটা হচ্ছে আমার 2 নং ইকুয়েশন। করছি কি 1 নং ইকুয়েশনকে তুমি মানে 1 ইনটু মিউ, 1 নংকে মিউ দিয়ে গুণ করছি, মাইনাস 2 নং ইকুয়েশন করছি, মানে 1 নংকে মিউ দিয়ে গুণ করলে হচ্ছে মিউ n প্লাস মিউ f cos phi ইকুয়াল টু মিউ mg cos theta। আর 2 নং ইকুয়েশন হচ্ছে কি মিউ n প্লাস f sin phi ইকুয়াল টু mg sin। বিয়োগ করুন, কেটে যাচ্ছে, এখানে পড়ে যাচ্ছে মিউ f cos phi মাইনাস f sin phi, এটা হচ্ছে মিউ mg cos theta মাইনাস mg। ঠিক আছে, এবার এটাকে আমরা লিখছি হলো যে f কমন নিচ্ছি আর এটা একটু ঘুরিয়ে দিচ্ছি, কারণ মিউ ভ্যালু ন্যাচারাল কেসে আমাদের 1 এর চেয়ে কম হয়, কিছু কিছু ক্ষেত্রে বেশি হয়, সেজন্য পুরো মাইনাসগুলোতে একটা গুণ করে দিচ্ছি। মানে এমনি লিখে দিচ্ছি এখানে sin phi মাইনাস মিউ cos phi, এবার যেমন মাইনাস দিয়ে করেছি পাশে মাইনাস দিয়ে করা উচিত আমাকে। তেমনি এখানে কি করছি, এখানে করছি হলো আমরা mg কমন নিচ্ছি, এখানে নিচ্ছি sin theta মাইনাস মিউ cos theta। ওকে, তাহলে আমাদের রিলেশনটা কি আসলো, f ইকুয়াল টু কি আসলো, f ইকুয়াল টু আসছে হলো mg sin theta মাইনাস মিউ cos theta, আর এটা আসছে হলো sin phi মাইনাস মিউ cos phi। ওকে, এরকম আসছে, একটু মুছে দিচ্ছি কারণ জায়গা নেই তো। এবার দেখো আমরা মিউ ইকুয়াল টু পড়েছিলাম, এটা পড়েছিলাম মনে আছে tan ল্যামডা পড়েছিলাম, ল্যামডা হচ্ছে ঘর্ষণ কোণ, তো এটাকে লেখা যায় কি sin ল্যামডা বাই cos ল্যামডা, লেখা যায় মিউ ইকুয়াল টু। আমরা যদিও এটাই হচ্ছে অ্যান্সার, কিন্তু আমরা এটা একটু সাজিয়ে লিখছি। কিরকম লিখছি, mg ইকুয়াল টু লিখছি sin theta মাইনাস মিউ জায়গায় লিখছি sin ল্যামডা বাই cos ল্যামডা cos theta বাই sin phi মাইনাস sin ল্যামডা বাই cos ল্যামডা ইনটু cos phi। ওকে, এবার করছি নাকি যে লসগু করে দাও তুমি, mg sin theta ইনটু cos ল্যামডা মাইনাস cos sin ল্যামডা ইনটু cos বাই cos ল্যামডা, এখানেও একটা লসগু থাকবে, এরও একটা লসগু থাকবে, ফলে কেটে যাবে। এখানে থাকবে sin phi ইনটু cos ল্যামডা মাইনাস sin ল্যামডা ইনটু cos। এটা কি লেখা যায় দেখো, এটা হচ্ছে mg, অনেক সময় mg কে w দ্বারাও ডিনোট করা থাকে, w মানে mg। এটা লেখা যায় হচ্ছে sin ল্যামডা মাইনাস এটা, আর এখানে লেখা যায় হচ্ছে sin, এটা লেখা যায় হচ্ছে phi মাইনাস, এটা অ্যাকচুয়ালি sin a মাইনাস b ফর্মুলা। sin a মাইনাস b কি হয়, sin a cos b মাইনাস cos a sin, তাও এরকম রয়েছে, তার জন্য আমাদের এরকম একটা ফর্মুলাকে আমরা পেলাম। ঠিক আছে, তো এরকম একটা ফর্মুলা যখন আমরা পেয়ে গেছি, তো এটাই হচ্ছে আমার এই পরিমাণ বল আমাকে প্রয়োগ করতে হবে। যদিও এই ইকুয়েশনটা থেকে যদি জিজ্ঞেস করা হয় কি আমাদের শেখার বিষয়, আমাদের শেখা উচিত যে এই যে ফার্স্ট লাইন যেগুলো লিখেছিলাম না, কোনটা কাকে ব্যালেন্স করছে, শুধু সেইটুকু আমাদের শেখা দরকার। এই লাইনটা মুখস্থ করার কোনো দরকার নেই। আমাদের দরকার হচ্ছে কারণ যখন ম্যাথ দেবে তখন আমাদের জানা দরকার যে কোন বলটা কোন বলের সঙ্গে ইকুয়াল হচ্ছে, শুধু এই কনসেপ্টটা আমাদের থাকা দরকার, কোন বলটা কোন বলের সঙ্গে ইকুয়াল হচ্ছে সেই হিসাবে আসছে। এটা কত আসছে সেটা আমরা কেউ মনে রাখার দরকার নেই, কারণ পরীক্ষায় ডাইরেক্ট ওইভাবে আসে না, আমাদের জাস্ট বলটা কত আছে সেরকম। যেমন একটা যদি ম্যাথমেটিক্স দিই, যদি দেখো একটা ম্যাথকে যদি আমরা দেখি কীরকম হয়,
তাই আজকে ধরে নাও যে এখানে একটা বস্তুটা এরকম হবে, একটা দেওয়াল এরকম ভাবে ঝুলছে, ঠিক আছে? এর বিভিন্ন টাইপের কোশ্চেন আছে, মানে এরকম দিয়ে দেওয়া একটা ট্রাক রয়েছে, লরি রয়েছে, লরিটা কি এদিকে যাচ্ছে, লরিটা এর ত্বরণ নিয়ে যাচ্ছে, আর এখানে একটা এম ভরের একটা বস্তু আছে, মানে বস্তুটার ওজন আছে এম। তোমাকে বলছে মিনিমাম কত ত্বরণ নিয়ে চললে বস্তুটা এই দেওয়ালেই থাকবে, মানে এই দেওয়ালে, মানে হচ্ছে পিছনে যে দেওয়ালটা আছে সেই দেওয়ালে থাকবে, সেই ত্বরণটা আমাকে নির্ণয় করতে বলেছে। বা এটাকে আমরা এইভাবে তৈরি, ধরো এই একটা বস্তু রয়েছে আমাদের এরকম হবে, অনেক সময় আমরা খেলা করি যে এরকম নিয়ে এরকম ঘোরার চেষ্টা করি, মানে কি হয় যে হাতে লাগিয়ে কোনো জিনিসকে এরকমভাবে ঘোরানোর চেষ্টা করি না, যে কোনো ধরো খাতা বা কোনো কিছু খুব জোরে ঘোরাই, তখন কি খাতাটা এরকমভাবে থাকে, সাধারণত খাতা তো নিচে পড়ে যাওয়া উচিত, বা কোনো বস্তু নিচে পড়ে যায়, তার সত্ত্বেও আমাদের এরকমভাবে থাকে। যদি এরকম কোশ্চেন দেয় যে এরকমভাবে থাকা সত্ত্বেও কততে, তাহলে কত স্পিডে আমাদের চলচ্চিত্র বা কত অ্যাক্সেলারেশন আমাদের থাকা উচিত, সেই টাইপের যদি কোশ্চেন দেয় তাহলে কী হবে, হয় এরকম দিতে পারে, অথবা এরকম হতে পারে একটা ট্রাক কত ত্বরণ নিয়ে চললে বস্তুটা তার দেওয়ালেই থাকবে, পড়ে যাবে। এবার ভাবো এদিকে যাচ্ছে বলে এর উপর কতটা বল প্রয়োগ হচ্ছে, এর উপর এদিকে বল প্রয়োগ হচ্ছে, এম এ পরিমাণ বল প্রয়োগ হচ্ছে, তাই না? কারণ ট্রাকটা যদি এ ত্বরণ নিয়ে যায় তাহলে বল কত হবে, এই বস্তুটার উপর এই বস্তুটাও এ ত্বরণ নিয়ে থাকা উচিত, কারণ ট্রাকের মধ্যে সমস্ত কিছু এ ত্বরণেই থাকবে, সিস্টেমের মধ্যে যদি সিস্টেমটা যদি যা ত্বরণ নেবে তার সবাই পাবে, তাহলে এর উপর এম এ পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে। কিন্তু বস্তুটা নিচের দিকে নেমে যাওয়ার চেষ্টা করছে কত, এম ভি ওজনে নিচে নেমে যাওয়ার চেষ্টা করছে, আর ফ্রিকশন কত, ফ্রিকশন উপরের দিকে কাজ করবে, স্মল এর পরিমাণ ফ্রিকশন কাজ করতে হবে, ঠিক আছে? এবার একটা জিনিস বলো যে এর নর্মালটা কোন দিকে হবে? দেখো এমজি তো সারা জীবন নিচের দিকেই হবে, কারণ আগেই বলেছি পৃথিবীর সারফেসের সঙ্গে লম্ব হবে, কিন্তু এনটা মানে লম্ব প্রতিক্রিয়া বল কোন দিকে হবে? এই দিকে কাজ করবে লম্ব প্রতিক্রিয়া বল, কারণ কি ওর এই যে তলটা কোনটা, এই যে তল, ধরো এটা ও এ তল, ও এ তলে লম্ব প্রতিক্রিয়া বলটা কথা হবে, ও এর সঙ্গে লম্বভাবে থাকতে হবে, তাহলে হিসাব মতন এম ইকুয়াল টু আমার এম এ, তাই না? অপাশে পাশে বল, কারণ কি বলেছে ওটা স্থির থাকতে হবে ওখানে। এবার আমাকে চেয়েছে এটা কি বলছে, আমাকে মিনিমাম কত ত্বরণে চলতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, যে বস্তুটা অ্যাকচুয়ালি পড়ে যেতে চাইছে কিসের জন্য, নিজের ওজনের জন্য, তার মানে আমার ফ্রিকশন বলটা অবশ্যই ওজনের সমান বা তার চেয়ে বেশি হবে, ওজনের সমান হলেও চলবে বা তার চেয়ে বেশি হলে তো আরও ভালো, মানে ফ্রিকশন ওকে ধরে রাখার চেষ্টা করছে, ওজন ওকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাহলে বস্তুটা তার সত্ত্বেও এই জায়গায় যদি দাঁড়িয়ে থাকে তাহলে আমি বলতে হবে যে ফ্রিকশনটা অন্তত তার ওজনের সমান বা তার চেয়ে বেশি হবে। যেমন অতদলেও থাকে আমরা বলেছিলাম ফ্রিকশনটা যদি ওজনের সমান হয় তাহলেও থাকবে, এমনকি বেশি হলেও থাকবে, বেশি হলে তো অবশ্যই থাকবে। ফ্রিকশনটা আমরা কি লিখি, মিউ এন দ্বারা ডিনোট করি, তাহলে মিউ এন ইজ গ্রেটার দেন টু এমজি হওয়া উচিত, এন মানে কত এম, তাহলে বসে বল মিউ এম এ ইজ মানে ইকুয়াল টু গ্রেটার দেন এমজি হওয়া উচিত, তাহলে হিসাব মতো এর ভ্যালু হওয়া উচিত, এটা এখানে লিখছি এ ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু জি বাই মিউ হওয়া উচিত, এম এম কেটে যাচ্ছে, মানে ত্বরণটা যদি আর মিনিমাম যদি বলে মিনিমাম কত ত্বরণে চলতে হবে, তাহলে এ ইকুয়াল টু জি বাই মিউ হওয়া উচিত। এবার তোমাকে জানতে হবে যে সার্ফেসের যে তার মিউটা কত, এটা তুমি যদি জানতে পারো তাহলে তুমি জি দিয়ে ভাগ করো 9.8 ভাগ সেটা করো, তাহলে তুমি দেখতে পারবে যে এত ত্বরণে থাকা উচিত। সেখানে হাতেও আমরা করতে পারি, হাতে কোনো বস্তুকে লাগিয়ে দিয়ে আমরা চলতে পারি, ঠিক আছে? যদি করে দেখতে পারি আমরা এইভাবে ক্যালকুলেশন করে আমরা সেই সময় গতি নির্ণয় করতে পারি। কারণ কি দেখো সায়েন্স শিখছো, এবার তারপরে কী করো, যখন অ্যাপ্লিকেশন করবে না, ক্লাস নিচু ক্লাসে যখন সায়েন্স শিখতে তার অ্যাপ্লিকেশনগুলো জানলে না জানলে কোনো ব্যাপার নেই, কিন্তু আজকে ধরো তুমি ইঞ্জিনিয়ারিং পড়লে বা কোনো কিছু করলে তখন ধরো এরকম করে যন্ত্র বানাতে হচ্ছে যে এরকমভাবে ধরে রাখতে পারছে, তাহলে এটা দরকার। বা তুমি একটা জিনিস ভালো করে ভাবো যে আজকে একটা ধরো ট্রাকটা চলছে, একটা কোনো কিছু পেপার বা কোনো জাতীয় এসে ট্রাকটার এখানে এসে আটকে গেল, ঠিক আছে? উইন্ডশিল্ডে এসে আটকে গেল, ঠিক আছে? উইন্ডশিল্ডে আটকে গেল কোনো একটা বস্তু এসে, সে কাপড় হোক বা কিছু হোক, যাই হোক আটকে গেল, তো বেসিক্যালি কাপড়টা দেখো ওখানে আটকেই থাকে, বেসিক্যালি আটকেই রয়েছে, নিচে নামছে না। কেন নিচে নামছে না? আমি ধরে নিচ্ছি কোনো কোনায় কোনো জায়গায় আটকেও নেই, মানে কাপড়টা ছিঁড়ে কোনো ট্রাকের কোনো জায়গায় আটকে নেই এরকম না, ঠিক আছে? কাছে এসে আটকে গেছে। তো বেসিক্যালি কী হচ্ছে যে ও আটকে থাকছে, কারণ ও যে ত্বরণে যাচ্ছে তার জন্য ওটা হচ্ছে, কারণ ওই ত্বরণটা কত হচ্ছে, ওই এ বাই জি এর চেয়ে দেখা গেলো বেশি ত্বরণে যাচ্ছে। তুমি কী করলে, হঠাৎ করে ব্রেক মারলে নিচে পড়ে যাবে, তাই না? তুমি যদি ত্বরণটাকে কমিয়ে দিতে সক্ষম হও, তুমি ত্বরণ কমিয়ে দিলে এর মধ্যে পড়ে যাবে, এই হচ্ছে কথা। তার জন্য বেশি গতিশীল বস্তু কি হঠাৎ করে আটকে যাচ্ছে, তার জন্য তুমি কোনো কিছু জোরে দৌড়াচ্ছ বা জোরে জোরে বলছো, হাতের সামনে কোনো কিছু একটা পেজ হোক বা কোনো কিছু হোক, তুমি এরকমভাবে নিয়ে আটকে রেখে দিচ্ছ, হঠাৎ করে তুমি স্থির হয়ে গেলে পড়ে গেলে। এই হচ্ছে তার ফর্মুলাটা হচ্ছে কি হতে মিনিমাম জি বাই মিউ হতে হবে, তার চেয়ে বেশি হলে তো অলওয়েজ আটকেই থাকবে, ঠিক আছে?